7 তারিখে জমা দিছি একটা, 7 তারিখে জমা দিছি, এটা অনলাইন তারিখে জমা দিছি, আর কত জমা দিতে হবে? কত জমা দিতে হবে? একবার একটা বন্ধ দেবো, 15,000 1200 টাকা পাউন্ড দিতে গিয়ে আপনাকে হাজারটা বন্ধ দিচ্ছি, একটা বন্ধ দিচ্ছি, আরেকটা হাজারটা বন্ধ, কি বিয়ে বসে টাকা দিচ্ছে, বলে বাচ্চাগুলো, যদি তো হাজারটা বন্ধ হলো না। এক সময় লক্ষ্মী ছিলেন, পরে অন্নপূর্ণা হলেন, আর এখন কার্যত চণ্ডী হয়ে গিয়েছেন। এই অবস্থা এখন যারা অন্নপূর্ণা ভান্ডার পায়নি তাদের। বিভিন্ন জায়গা থেকে গতকালের দৃশ্য তো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। অন্নপূর্ণা ভান্ডার যারা পেয়েছেন কেউ কেউ খুশি, আবার যারা পাননি তাদের এই অবস্থা। কিন্তু এদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গ থেকেও মেসেজ পাঠিয়েছেন। কি বলেছেন আমি আপনাদেরকে শোনাবো, কিন্তু আজকের এপিসোড এনাদেরকে নিয়ে নয় বা অন্নপূর্ণা ভান্ডার নিয়ে নয়। আজকের এপিসোড মূলত তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস নিয়েও এবারে দড়ি টানাটানির দৃশ্য গতকাল দেখা গেল, আপনারা সকলেই দেখতে পেয়েছেন। আজকের এপিসোডে আমি দেখাবো আপনাদেরকে তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী কিভাবে মেট্রোপলিটনে গিয়ে তৃণমূল কংগ্রেসের যে অফিস রয়েছে সেখানে তারা কার্যালয়ে বসলো এবং বেরিয়ে আসার সময় তালা দিয়ে দিল। এটা নিয়ে একটা উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীকালে সেখানে কুণাল ঘোষ গেলেন, মদন মিত্র গেলেন, অগণিত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সেখানে পৌঁছানো। কি বললেন কল্যাণ ঘোষ, সমস্ত কিছু থাকবে আজকের এই এপিসোডে। নিয়ে যাব আপনাদেরকে দিল্লিতে। দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির আন্দোলন চলছে, বা বলতে পারেন জেনারেশন জি এর এই বর্তমান কেন্দ্রীয় সরকারের যে এডুকেশন সিস্টেম তার বিরুদ্ধে আন্দোলন চলছে। আর এই আন্দোলনেই গতকাল পৌঁছে গেলেন বাংলা থেকে মহুয়া মৈত্র এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ সাগরিকা ঘোষ। দুজনা সেখানে গিয়ে কি বক্তৃতা দিয়েছেন, কি কথা বলেছেন, কিভাবে যুব সমাজদের আগামী দিনে লড়াই করতে হবে তার জন্য মোটিভেশন দিয়েছেন, সমস্ত কিছু থাকবে এই এপিসোডে আজকে। এরপরে আমি আপনাদেরকে নিয়ে চলে যাব হাওড়া স্টেশনের বাইরে। হাওড়া স্টেশনের বাইরে এক অদ্ভুত চিত্র গতকাল দেখা গেল। এতদিন তো বহু মানুষের আন্দোলন আপনারা দেখেছেন, কিন্তু সরকার পরিবর্তনের 2 মাসের মধ্যে আজ প্রতিবন্ধীরাও রাস্তায় নেমে গিয়েছে আন্দোলন করতে। এ এক অদ্ভুত দৃশ্য। আমরা প্রতিবন্ধীদের কোনোদিনও দেখিনি রাস্তায় আন্দোলন করতে, আর সেই আন্দোলনকে আবার পুলিশ বাধা দিচ্ছে, এটাও আমরা কখনো দেখিনি। সেই আন্দোলনের দৃশ্য আপনারা দেখাবো। কি দাবি জানাতে চাইছে প্রতিবন্ধীরা আজকের দিনে সেটা আমি আপনাদেরকে এই এপিসোডে দেখাবো। সমস্ত কিছু থাকবে এই এপিসোডে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, সঙ্গে সঙ্গে এই কিউআর কোডটিকে স্ক্যান করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে অতি অবশ্যই যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। যে ভিডিও আমি আপনাদেরকে প্রথমে দেখানোর পরে শুরু করলাম সেটা কার্যত পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার পৌরসভার বাইরেরই অবস্থা। মা চণ্ডী হয়ে গিয়েছেন আজকে অন্নপূর্ণারা, যাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডার ঢোকেনি। কিন্তু এই যে ভদ্র মহিলারা রয়েছেন এনারা ভাবছেন যে সবাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন লক্ষ্মীর ভান্ডারের মতো। না, একেবারেই নয়। বর্তমান সরকার, বর্তমান মন্ত্রী বা বর্তমান মুখ্যমন্ত্রী বারবার বলে দিয়েছেন কারা অন্নপূর্ণা ভান্ডার পাবেন আর কারা পাবেন না। যদি আপনাদের মাথায় এই কথাটুকু না ঢুকে থাকে, আমি আরো একবার মাননীয় মুখ্যমন্ত্রীর গতকালের বক্তৃতা শুনিয়ে দিচ্ছি, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী অন্নপূর্ণা ভান্ডারের ব্যাপারে পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে কারা পাবেন না। দেখুন, যোগ্য লোকেরাই পাবেন, যার প্রয়োজন আছে। অভারতীয়রা পাবেন না। 3টে বিবাহ করেছেন, পাবেন না। সরকারের ভ্যাকসিন নেননি, পাবেন না। সরকারি বিদ্যালয়ে পড়ান না, ধর্মীয় প্রতিষ্ঠানে শিক্ষা দেন, সেও পাবেন না। যারা পাওয়ার যোগ্য তারা পাবেন। যে 1,10 লক্ষের বেশি মহিলার অ্যাকাউন্টে গেছে, আমরা হিসাব করে দেখেছি জুন মাসে 28 লক্ষ লোক পেয়েছিলেন। এবারে একদিনেই আমরা 1,09,92,000 আমি ট্রান্সফার করেছি, পরে আরও যুক্ত হয়েছেন, 1,20,00,000 মতো পেয়েছেন। তাতে 26,000 মতো আপনার পোর্টালে আপলোডের করার ক্ষেত্রে ভুল করেছিলেন। ও এই স্কিম চলবে, কন্টিনিউ চলবে। আরও 2 মাস তারা ফর্ম ফিল আপ করতে পারবেন, কিন্তু যোগ্য লোকেরাই পাবেন, যার প্রয়োজন আছে। যদিও আজকে মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাটা বলছেন, কিন্তু নির্বাচনের আগে তিনি এগুলো বলেননি, বা তার দলের যারা প্রচারে গিয়েছিলেন তারাও এই কথা বলেননি যে অন্নপূর্ণা ভান্ডারেরও কোনো ক্রাইটেরিয়া থাকবেন। তারা এটাই প্রচার করেছিলেন যে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন তারাই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। আর মা বোনেরা এতদিন পর্যন্ত বিনামূল্যে 1,500 টাকা করে অ্যাকাউন্টে পেয়ে এসে যে অভ্যাসটা তাদের হয়ে গিয়েছে, সেই অভ্যাসটা থেকে হঠাৎ করে যদি বঞ্চিত হতে হয়, তাহলে তাদের জ্বালাটা বা মনের অবস্থাটা একমাত্র তারাই বুঝতে পারছেন। তার উপরে প্রতিবেশী কোনো মহিলা যার সঙ্গে হয়তো এই কাকিমা দিদিমা দিদিদের একটা কম্পিটিশন রয়েছে, সেই মহিলা যদি 3,000 টাকা পেয়ে যান, আর তার পাশের বাড়িতে এই ভদ্র মহিলারা যদি অন্নপূর্ণা ভান্ডার না পেয়ে থাকেন, তখন তো এক অদ্ভুত ধরনের গৃহের পরিস্থিতি তৈরি হয়। কার্যত যে গৃহে পুরুষরা থাকে তারাই বুঝতে পারছে যে যাদের বাড়ির মহিলারা অন্নপূর্ণা ভান্ডার পায়নি, সেই বাড়ির মহিলার আজকে কি অবস্থা, এবং সেই পুরুষেরও আজকে কার্যত ভাত পেতে গিয়েও হয়তো অসুবিধা হচ্ছে। এর সমস্ত কিছুর পরে আপনাদেরকে এরপরে আজকের যেটা মূল বিষয় সেই বিষয়টা দেখাই, যেখানে গতকাল তৃণমূল কংগ্রেসের যে অফিস রয়েছে সেই অফিস নিয়ে দড়ি টানাটানি চললো। এক প্রকার ফিরাদ হাকিম, জাভেদ খান, আকরুজ্জামান থেকে শুরু করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা গতকাল রাত্রে সোজা কোনো কাজ না পেয়ে চলে গেলেন মেট্রোপলিটনে তৃণমূল কংগ্রেসের সেই অফিসে, এবং সেখানে গিয়ে কিছুক্ষণ বসলেন, বেরিয়ে চলে এলেন একটি নতুন তালা ঝুলিয়ে। আমি দেখাবো আপনাদেরকে সেখানকার কিছু দৃশ্য। দেখুন,
দাবি করছেন তারাই তৃণমূল কংগ্রেসের অফিস যাদের অফিস সেই অফিসে তারা আসছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আগে কি অবস্থা সেই অবস্থানে অর্ডার থেকে তারা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় পরামর্শ দেওয়া পরামর্শ থাকবে না তারা এখন বৈঠক তৃণমূল কংগ্রেসের প্রতীকে তারা জয়লাভ করেছেন, অর্থাৎ এই বিদ্রোহী গোষ্ঠীরা। সুতরাং তৃণমূল কংগ্রেসের অফিসে তাদের যাওয়ার পূর্ণ অধিকার রয়েছে, কিন্তু তারা যাওয়ার পরে যে নোংরামিটা করেছে সেটা নিয়েই আজকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে আরো বেশি রাগ সেটা দেখা যাচ্ছে, বা এই সমস্ত যারা নেতা রয়েছে তারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের কাছে আরো বেশি ছোট হয়ে যাচ্ছেন। তারা কি করলেন, সেখানে গেলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া একটি ব্যানার লাগালেন এবং সেখানে অরূপ রায়কে চেয়ারম্যান ঘোষণা করে একেবারে সেখানে ব্যানার লাগিয়ে দিয়ে চলে এলেন। আসার সময় তারা তালাটিকেও পরিবর্তন করে দিয়ে এলেন, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ যারা তৃণমূল কংগ্রেস করছেন তারা কেউ সেই অফিসে না প্রবেশ করতে পারেন। কি বক্তব্য রেখেছিলেন মিডিয়ার সামনে আমি আপনাদেরকে দেখাবো। বিধায়ক আখরুজ্জামান তিনি কি বলছেন দেখুন। আমাদের লিডারশিপ অরূপ রায়কে চেয়ারম্যান মেনে যারা আমাদের সঙ্গে দল করবেন সবদের তৃণমূল প্রকৃত আমরা সকলকে স্বাগত। অবশ্যই আমরা দুঃখিত যে এই অফিসটা তারা কন্টিনিউ করতে পারছিল না, এটা আমাদের আবেগ, আমাদের দলীয় কার্যালয়। আমরা মালিকের সঙ্গে কথা বলে এই অফিসটা যাতে আমরা বসতে পারি, কর্মীদের আবেগ জড়িয়ে আছে, আমরা দীর্ঘদিন এই অফিসে বসেছি, সেই ব্যবস্থা করব। চাবি মালিকের কাছে থাকবে, আমাদের কাছে থাকবে, অরূপ রায়ের কাছে থাকবে, পার্টির চেয়ারম্যান তার কাছে থাকবে। সেটা মালিক আর বসে আমরা বলতে পারবো, আমরা বলতে পারবো। মালিক তো একটা এফআইআর করেছিল থানাতে, এগুলা মালিক আর বসে বলতে হবে। আমাদের সঙ্গে যেটা হয় সেটা বললাম আপনাকে। অফিসে তাহলে যারা আসবেন কিভাবে আসবেন? মানে আমরা অফিসটা রিনোভেশন করবো, দুদিনের মধ্যে আমরা রেগুলার, যেহেতু সব সেট আপটা করতে হবে, দীর্ঘদিন বন্ধ ছিল, এটা বর্ষার সময় একটা গ্যাপ হয়েছে, সেহেতু আমরা দুদিনের মধ্যে রেগুলার অফিসে আমরা অরিজিনাল তৃণমূল নির্বাচন কমিশন আমাদের ফুল বেঞ্চের সঙ্গে মিট করেছে। এরপরে কিছু বলার থাকে আপনাদের? শুনলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরের বা ববি হাকিম শিবিরের অন্যতম বিধায়ক আখরুজ্জামান কি বললেন। তারাই অরিজিনাল তৃণমূল এবং অনেক কর্মী সমর্থকরা নাকি সেই পার্টি অফিসে বসবে, কিন্তু ব্যাপার হচ্ছে কর্মী সমর্থকরা কোথায় কোথায় আখরুজ্জামানদের বা ববি হাকিমদের বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের কর্মী সমর্থক সেগুলো তো দেখতে পাচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই বেরোচ্ছেন সেখানেই জয় বাংলা স্লোগান, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তাদেরকে ঘুরতে ফিরতে দেখা যাচ্ছে। দেখুন, আমি যদি বাড়িয়ে একটুও কথা বলে থাকি, গতকাল এই সমস্ত বিষয় যখন চলছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বেরোচ্ছে তার বাড়ি থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন সুব্রত বক্সিকে দেখতে, তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। সেই সময়ও তার গাড়ি লক্ষ্য করে কারা এই জয় বাংলা স্লোগান দিচ্ছে এবং কারা মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলছে। দেখলেন আপনারা, তাহলে কর্মী সমর্থকরা যখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দিকে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে টেলিফোনে বক্তৃতা দিচ্ছে সেখানে পৌঁছে যাচ্ছেন, কিংবা এই যে ফেসবুক গুলো রয়েছে সেই যে ফেসবুকে পোস্ট হচ্ছে সেই পোস্টে দেখা যাচ্ছে, তাহলে এই ববি হাকিম, আখরুজ্জামান বা এই যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা তারা দাবি করছেন যে আমরাই আসল তৃণমূলটা নিয়ে করবেনটা কি? আচার খাবেন? তৃণমূলটা নিয়ে কি বাড়িতে সাজিয়ে রাখবেন? বা তৃণমূলটা নিয়ে তারা কি কোথাও ঘুরতে চলে যাবেন? তাহলে করবেনটা কি তৃণমূল কংগ্রেসের লোগো তহবিল নিয়ে? অনেকে বলছেন যে এগুলো সমস্ত কিছু এই যে ববি হাকিমরা রয়েছেন তারাও খুব ভালো মতো জানেন যে তারা এই সময় যে কার্যকলাপগুলো ঘটাচ্ছেন তাতে বাংলার মানুষ তো দূরের কথা, যারা তৃণমূল কংগ্রেসের অরিজিনাল কর্মী সমর্থক, যারা একসময় এই ববি হাকিমদেরকে নির্বাচনে ভোট পর্যন্ত দিয়েছে, তারাও আজকে গালিগালাজ করছেন এদেরকে। তবুও তারা এত কিছু বোঝার পরেও আজকে এগুলো করতে বাধ্য হচ্ছেন। কি শক্তির আড়ালে করতে বাধ্য হচ্ছেন সেটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন। আমার কাছে তো হাতে প্রমাণ নেই, তাই আমি আপনাদেরকে খোলাখুলি মুখে বলতে পারবো না, আইনত মামলা হতে পারে, কিন্তু আপনারা বুঝতে পারছেন কোন শক্তির আড়ালে আজকে এই সমস্ত কাজগুলো এরা করছেন। এবং এরা নিজেরাও জানেন যে আমরা যে কাজটা করছি, রাতে হয়তো ঠিকমতো শান্তিতে ঘুমাতেও পারছেন না, নিজের পরিবারের কাছে ঠিকমতো মুখটাও দেখাতে পারছেন না, বা নিজে ঠিকমতো আয়নায় নিজের মুখটা দেখার সময়ও হয়তো লজ্জিত হচ্ছেন, কিন্তু তারা উপায় নেই। কারণ বিগত দিনে যে সকল নোংরামির কাজগুলো করে রয়েছে, এই যে জাভেদ খানের ছেলের নামে শোনা যায় 90খানা মামলা রয়েছে, আর এই 90খানা মামলা থাকার পরেও আজকের দিনেও জাভেদ খান বা তার পরিবার গ্রেপ্তার হচ্ছেন না। উল্টো দিকে শওকত মোল্লা তার ছেলের রিসর্টকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে এ দেখলেই বোঝা যায় যে কেন এনারা আজকে এই সমস্ত কারুকার্যগুলো করে মিডিয়ায় ভেসে থাকছেন এবং কেন বা কাদের নির্দেশেই এগুলো করছেন। তাই উল্টো দিকে দেখতে গেলে এরাও, অর্থাৎ এই যে ববি হাকিমরা রয়েছেন বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা রয়েছেন, এরাও কিন্তু যথেষ্ট চাপে রয়েছেন। এনাদের অবস্থা অনেকটা ওই হিন্দি সিনেমার ডায়লগের মতো, প্রথমটা বললাম না, পরেরটা বলছি, না ঘর কা না ঘাট কা।
তবে বাইপাসের পার্টি অফিসে যখন এই ঘটনা চলছে, যখন বিদ্রোহীরা সে তালা মেরে বেরিয়ে চলে যান, তারপরে মিডিয়ায় খবর প্রচার হয় এবং খবর পৌঁছে যায় কালীঘাট তৃণমূলের কাছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে এসে উপস্থিত হন কুণাল ঘোষ এবং মদন মিত্র, সঙ্গে আরো অনেক কর্মী সমর্থকও তাদের ছিলেন। সেখান থেকে একেবারে বিস্ফোরক ভাষায় বক্তব্য রাখলেন কুণাল ঘোষ। তিনি পুলিশের সামনেই বললেন যে আমরা যদি চাই এই তালাটাকে এক্ষুনি ভেঙে দিতে পারি, কিন্তু আমরা আইনকে হাতে তুলে নিচ্ছি না। এবং এই বক্তব্য যখন তিনি বলছেন সেটা মিডিয়া টেলিকাস্ট হচ্ছে। আমি আপনাদেরকে সেই বক্তব্যটি শোনাবো, দেখুন। এইবার যারা আরো খবর পেয়ে আসছে, তালাটা ভাঙাটা কিন্তু একটা সেকেন্ডের ব্যাপার ছিল। আমরা কিন্তু এই অসভ্যতাটা করলাম না, তালা ভাঙেননি, আমরা কোনো অসভ্যতা করিনি। একটা করছেন যে কোনো রকম ইলিগাল অ্যাক্টিভিটিস করা হয়নি। ঠিক আছে, ইউ আর কমিটিং, ইউ আর অ্যাডমিটিং। আমি বলেছি তালা ভাঙেননি, আমরা কোনো ইলিগাল কাজ করিনি। না, আমরা কিচ্ছু করা হয়নি। ঠিক আছে, আমরা যখন আমি আছি মানে ইলিগাল অ্যাক্টিভিটি, আমরা কোনো এখানে ইলিগাল কাজ করিনি। থ্যাংক ইউ। আপনারা চলুন, এগ্রিমেন্টটা বার করতে বলুন, আমাদের একটা ডেলিগেশন থানা যাবে, কিন্তু ফুল পুলিশ পোস্টিং এর ব্যবস্থা করুন। দ্বিতীয়বার যেন না হয়, বাকি আমরা দেখছি। পুলিশের সঙ্গে এই কনভারসেশনে আমরা শুনতে পেলাম কুণাল বাবু বললেন যে আমাদের কর্মী সমর্থকরা আসতে চাইছেন, আমরা চাইলে তালাটিকে ভেঙে দিতে পারি। এটা কি বাড়িয়ে বললেন কুণাল বাবু? বেশি কথা বললেন? দেখে তো মনে হয় না, কারণ তৃণমূল কংগ্রেসের যে সমস্ত কর্মী সভাগুলো 21শে জুলাইয়ের প্রস্তুতি নিয়ে চলছে, সেখানে যে উপচে পড়া ভিড় এবং ভবানীপুরে যে উপচে পড়া ভিড় আমরা দেখলাম, তাতে এই খবর যখন কর্মী সমর্থকদের কাছে তৃণমূল কংগ্রেসের যাবে, তারা নিশ্চয়ই সেখানে আসার চেষ্টা করবে এবং এই পার্টি অফিসটাকে উদ্ধার করার চেষ্টা করবে। তাই কুণাল বাবু আমার মনে হয় না খুব একটা বেশি কথা বলেছেন। উল্টো দিকে যখন এই পার্টি অফিসে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বসবে, তারা কর্মী সমর্থকটা পাবেন কোথায়? তাদের কাছে আসবেনটা কোন কর্মী সমর্থক? এটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন থাকছে। হ্যাঁ, নেতা অবশ্যই আসবেন, কারণ নেতাদের পিছনে নানা রকম দাগ রয়েছে, প্রচুর কিছু করে রেখেছেন তারা। তাই নেতা অনেক এখানে আসবেন, অনেক কাউন্সিলর আসবেন, অনেক প্রাক্তন মন্ত্রী আসবেন, কিন্তু কর্মী সমর্থক যারা তৃণমূল কংগ্রেসের 41% ভোট ব্যাংক, তারা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে আদেও কি এই মেট্রোপলিটন অফিসে আসবেন, নাকি এই অফিসটি এমন একটি অফিসে প্রতিষ্ঠা পাবে যে অফিসটিতে শুধুমাত্র বিধায়করাই বসছেন, সেই বিধায়কের কাছে তাবেদারি করতে কোনো কর্মী সমর্থক আসছেন না? আর এদিকে যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে তৃণমূল কংগ্রেসের সব থেকে বড় বেনিফিট যদি কেউ পেয়ে থাকে, তাহলে কে পেয়েছেন? আপনারা অনেকেই বলবেন অভিষেক ব্যানার্জি। না, অভিষেক ব্যানার্জির থেকেও বেশি বেনিফিট পেয়েছেন তৃণমূল কংগ্রেসের কিন্তু দুজন রয়েছেন, যাদেরকে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী থাকাকালীন সব সময় একবারে স্টিকারের মতো চিটিয়ে থাকতে দেখেছেন। একজনের নাম হচ্ছে জনাব ববি হাকিম, আর একজনের নাম হচ্ছে অরূপ বিশ্বাস। আর এই ববি হাকিম আজকে বিদ্রোহীদের গোষ্ঠীতে, তাই ববি হাকিমকে কার্যত নিমক হারাম বলে একেবারে দাগিয়ে দিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গতকাল এই ঘটনা নিয়ে যখন মিডিয়ার সামনে তিনি বিবৃতি দিচ্ছিলেন, ববি হাকিম বা ফিরাদ হাকিম যে নামেই আপনারা চিনে থাকেন না কেন, তাকে ডাইরেক্ট সোজাসুজি নাম ধরে কল্যাণ বন্দ্যোপাধ্যায় নিমক হারাম বললেন। দেখুন, क्रिमिनल ट्रेसपेसर है, क्रिमिनल ट्रेसपेसर। वो लोग बोल रहे हैं, ওটা তো বলছে সরকার তো তৃণমূল কংগ্রেসরা কি তৈরি করেছে, যার কোনো আইনি বেসিস নেই। তার অফিস কোথায়? রাজডাঙ্গাতে অফিস, রাজডাঙ্গাতে অফিস। তাহলে এখানে তৃণমূল অফিসে রয়েছে, মমতা ব্যানার্জি অফিসে এলো কেন? আরে ওই অরূপ রায় চেয়ারম্যান হাওড়ায় ঘর পেল না, উলুবেড়িয়ায় ঘর পেল না, মেটিয়াবুরুজে ঘর হলো না। ক্রিমিনাল ট্রেসপেসার এগুলো, চোর ডাকাত গুন্ডা সব। ওরা ভাবছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আছে, অত যা ইচ্ছা তাই করতে পারে। আরে এই পশ্চিমবাংলায় কলকাতায় বসে শুভেন্দু অধিকারী শেষ কথা বলবে না রে বাবা, যা সাহায্য করা। দিল্লি পর্যন্ত দৌড়তে হবে, দেখিয়ে দেবো, আদালতেও দেখিয়ে দেবো, জনতার আদালতেও দেখিয়ে দেবো। দুজনকে দুটো জায়গাতে দেখিয়ে দেবো, আদালতে কি হয় আর জনতার আদালতে কি হয় দেখিয়ে দেবো একদম। ওইসব মাথা থেকে ওই এসব সব মার্ক্সবাদী কমিউনিস্ট বুদ্ধি আর কিছু করতে পারে নাকি। আর সবচেয়ে বেশি যে নেমোকারামি করে তার নাম হচ্ছে ববি হাকিম। সবচেয়ে বেশি যে ভোগ করে তার নাম হচ্ছে ববি হাকিম, সবচেয়ে বেশি যে নেমোকারামি করে তার নাম ববি হাকিম। খেলা ওরা শুরু করেছে, শেষ আমরা দেখিয়ে দেবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অনেকটাই বক্তব্য রেখেছেন, কিন্তু সব থেকে ক্যাচি ওয়ার্ড যেটা, সেটা হচ্ছে ববি হাকিমকে তিনি একেবারে নিমক হারামের তকমা দিলেন। আজকে জানি না এই শব্দটা তিনি ব্যবহার করেছেন সেটা কতটা সত্য কতটা মিথ্যা, কিন্তু খালি চোখে তো আমরাও দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন, তখন ববি হাকিম কার্যত একটা স্টিকারের মতো সবসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতেন। আজ পর্যন্ত আপনি কোনো মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার পরে ছবি দেখাতে পারবেন না যে ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায় একা রয়েছেন, পাশে ববি হাকিম কিংবা অরূপ বিশ্বাস নেই। তাই তৃণমূল কংগ্রেসের সব থেকে
বড় বেনিফিশিয়ারি যদি কেউ হয়ে থাকে এই ববি হাকিম এবং অরূপ বিশ্বাস। বিভিন্ন পৌরসভাগুলোতে যেভাবে একাধিক দুর্নীতির খবর আমরা শুনে থাকি, সেই স্ক্যামেও কিন্তু বারবার এনাদের নাম জড়িয়েছে। পৌরসভায় যে চাকরি দেওয়ার দুর্নীতির কথাও আমরা শুনে থাকি, যেটা নিয়ে সিবিআই এনকোয়ারি পর্যন্ত হয়েছে, সেই ঘটনার সঙ্গেও কিন্তু বারবার এনাদের নাম অর্থাৎ ববি হাকিমদের নাম কিংবা অরূপ বিশ্বাসদের নাম জড়িয়েছে একাধিকবার। আর এই অভিযোগগুলোই যাতে আগামী দিনে সত্যতায় না পরিবর্তন হয়ে যায়, যাতে পুলিশ তাদের দোরগোড়ায় না পৌঁছে যায়, তার জন্যই কি বিদ্রোহী গ্রুপে এই ববি হাকিম এবং অরূপ বিশ্বাস তাদের হাত বাড়িয়েছেন? সময় বলবে। আপনারা কমেন্টস করতে পারেন যে এই বিষয়ে যেটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বললেন সেটাতে আপনারা সহমত কিনা। আদৌ ববি হাকিমকে যেভাবে নেমক হারাম বলা হলো সেটা আপনারা সহমত পোষণ করছেন নাকি করছেন না, অতি অবশ্যই কমেন্টস করবেন। আমি আপনাদেরকে এরপরে নিয়ে চলে যাব দিল্লিতে, কারণ দিল্লিতে যন্তর মন্তরে আজকে 14তম দিন ককরোচ জনতা পার্টির, এবং হাঙ্গার স্ট্রাইক করছেন সোনাম ওয়াংচুক। যে সোনাম ওয়াংচুক একজন বিখ্যাত বৈজ্ঞানিক, আমাদের ভারতবর্ষের ইন্ডিয়ান আর্মির জন্য অনেক কিছু তিনি করেছেন। সেই সোনাম ওয়াংচুক যার নামে 3 ইডিয়ট সিনেমা তৈরি হয়েছিল, সেই ব্যক্তিকে আজকে 6 নম্বর দিনে হাঙ্গার স্ট্রাইক করতে হচ্ছে। কিন্তু তবুও ভারতবর্ষের সরকারের কোনো হেলদোল নেই, এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। আর এই মধ্যেই সেইখানে পৌঁছে গেলেন মহুয়া মৈত্র। কিছুদিন আগেই মহুয়া মৈত্র গোটা ভারতবর্ষ জুড়ে ব্যাপক হারে ভাইরাল হয়েছিলেন, তার কারণ তার সঙ্গে যেভাবে ডিম থেরাপি ঘটনা ঘটেছিল, আর সেটা নিয়ে এই ভারতবর্ষের বুদ্ধিজীবী যারা রয়েছেন, শিক্ষিত সমাজ যারা রয়েছেন, ব্যাপক হারে নিন্দার ঝড়ও তুলেছিলেন। আর সেই মহুয়া মৈত্র সম্ভবত এবারে তিনি ভারতবর্ষের রাজনীতি যাতে বেশি করে করা যায় সেই জন্য পৌঁছে গেলেন ককরোচ জনতা পার্টির প্ল্যাটফর্মে। সেখানে গিয়ে সমস্ত যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে উজ্জীবিত করার কাজ করলেন, বক্তৃতা দিলেন, এবং এই যে ভারতবর্ষের বর্তমান সময়, এটাকে ভারতবর্ষের পূর্বতন স্বাধীনতার সময়ের সঙ্গে তুলনা করলেন। দেখুন। लाजिम है कि हम भी देखेंगे वो दिन का जिसका वादा है, जो लौहे अज़ल पे लिखा है, हम देखेंगे, हम देखते ही रहेंगे। और आप सबको और सोनम जी को मेरा प्रणाम, मेरा आदर, मेरा सम्मान, मेरा सलूट एंड अ बिग हग टू ऑल ऑफ यू, बिग हग टू ऑल ऑफ यू। जय हिंद, जय हिंद। दिस इज व्हाई वी आर हियर। जय हिंद। ये लड़ाई शायद हम सांसद होकर लड़ नहीं सकते, ये लड़ाई शायद कोई डायरेक्ट राजनीति में आके लड़ नहीं सकते, पर ये लड़ाई आप लड़ सकते हो। ये लड़ाई हमने आजादी का लड़ाई का पन्नों में, हमने इतिहास के पन्नों में हमने पढ़ा है। हम सब सुनते हैं कि ये इन्होंने लड़ाई था, चीन वॉर में लड़ा था, पाकिस्तान युद्ध में लड़ा था, फ्रीडम स्ट्रगल में लड़ा था। हमारे जनरेशन किसी के लिए कभी लड़ा नहीं था इससे पहले। यू हैव गॉट अ चांस टू फाइट फॉर समथिंग दैट यू बिलीव इन। We never had anything to fight for. We never had anything to fight for in this world, because you know what? हमारे माँ बाप क्या चाहते थे? हमारे माँ बाप सब चाहते थे कि हम स्ट्रगल किए, हमारे बच्चे सही रहे, हमारे बच्चे इंजीनियर बने, हमारे बच्चे डॉक्टर बने, हमारे माँ बाप के स्ट्रगल का ये है। पर उसके बाद इस देश में ऐसा परिस्थिति हो गया है लास्ट 12-14 साल में कि एक माँ बाप का सारी पूरी जिंदगी स्ट्रगल करने के बाद कि बच्चे को एक एग्जाम देके एक नौकरी लगे, वो सपना भी टूट गया। Generations of dreams have been spoiled. किसी का दिल में अगर आप छुरी भी दे दो ना, फिर भी उसका सपना रहता है, पर सपना अगर खत्म कर दो तो इंसान को जीने के लिए कुछ नहीं रहता है। So you are the dreams through which your parents live, through which your grandparents live. एंड योर ड्रीम, आप कोई महल का सपना नहीं देख रहे हो, आप देख रहे हो कि हम काम करके, पढ़ाई करके एक एग्जाम पास करना चाहते हैं। और इस देश में 3 करोड़ से भी ज्यादा उम्मीदवार, 3 करोड़ से भी ज्यादा स्टूडेंट्स के भविष्य के साथ, फ्यूचर के साथ खिलवाड़ हो रहा है, और बोलने का कोई नहीं है। और गद्दी में बैठा के उनको हैप्पी बर्थडे बोला जा रहा था, हैप्पी बर्थडे बोला जा रहा था। इससे बड़ी शर्म की बात क्या हो सकती है? যারা স্টুডেন্ট রয়েছেন তাদের উজ্জীবিত করার কাজ করলেন, মনের মধ্যে সাহস বড়ার কাজ করলেন, আন্দোলনে লেগে থাকার কথা বললেন মহুয়া মৈত্র। কিন্তু সব থেকে বড় কথা বললেন যে ভারতবর্ষের নাকি এটা অন্যতম স্বাধীনতার একটা লড়াই চলছে। যে সময় ব্রিটিশদের সঙ্গে লড়াইয়ের কথা তিনি উদাহরণ তুলে বললেন, সেই সময়টা নাকি কেউ দেখেননি, কিন্তু এই সময় ভারতবর্ষের নতুন স্বাধীনতার জন্য এনাদেরকে উজ্জীবিত করলেন। যদিও ভারত একটি গণতান্ত্রিক দেশ এবং স্বাধীন রাষ্ট্র, একেবারে যদি আপনি লজিক্যালি বলেন এটা কখনোই বলা যেতে পারে না যে ভারত পরাধীন রয়েছে, এটা সংবিধান বিরোধী মতামত। কিন্তু বর্তমান সময়ে এই স্টুডেন্টদের সঙ্গে যে ব্যবহার চলছে, প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে সরকারি সিস্টেম অনুযায়ী দুর্নীতি চলছে, সেই দিকটাকে তুলে ধরে মহুয়া মৈত্র হয়তো এইটাকে পরাধীন ভারতের সঙ্গে তুলনা করার চেষ্টা করেছেন। শুধু মহুয়া মৈত্রই নয়, সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাংসদ সাগরিকা ঘোষও পৌঁছেছিলেন, এবং তৃণমূল
তৃণমূল কংগ্রেসই একটি মাত্র রাজনৈতিক দল যারা সরাসরি ককরোচ জনতা পার্টিকে তাদের মঞ্চে গিয়ে সমর্থন প্রকাশ করলেন। যদিও অনেক বামপন্থী ছাত্র সংগঠন রয়েছেন, তারা এই ককরোচ জনতা পার্টির সঙ্গে নিচে আন্দোলন করছেন, কিন্তু স্টেজে এই প্রথম কোনো ভারতবর্ষের সাংসদ গিয়ে তাদের মনোবল বাড়ানোর চেষ্টা করলেন। আগামী দিনে দেখার এই ককরোচ জনতা পার্টির যারা লিডার রয়েছেন তাদের সঙ্গে কি কংগ্রেস, আম আদমি পার্টি, যারা আরো বড় বড় পলিটিক্যাল পার্টি ভারতবর্ষের বিরোধী দলে রয়েছে, তারা কি এদের সঙ্গে যোগ দেন কি না দেন। কিন্তু আমি আপনাদেরকে এরপরে নিয়ে চলে যাব হাওড়া স্টেশনের বাইরে, যেখানে গতকাল একটি আন্দোলন চললো, যে আন্দোলনটি আজ পর্যন্ত আমার মনে হয় না ভারতে কেউ কোনোদিন দেখেছেন। এই আন্দোলনটি হচ্ছে প্রতিবন্ধীদের আন্দোলন। প্রতিবন্ধীরাও রাস্তায় নেমেছেন, পথে নেমেছেন। কি বলছেন তারা আমি আপনাদেরকে জানাবো, কিন্তু তার আগে দেখাবো সেই আন্দোলনের ছবি। দেখুন, এই যে দেখো এবারে আমাদের রোড অবরোধ হতে চলেছে, কারণ মুখ্যমন্ত্রী আমাদের দাবি মানেনি। আপনারা বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। আমাদের সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা রোড অবরোধ করতে চলেছে। দেখুন ব্যারিকেড দিচ্ছে, এই দেখুন ব্যারিকেড দিচ্ছে, পুলিশ প্রশাসন ব্যারিকেড দিচ্ছে। এই দেখুন বন্ধুরা, পুলিশ প্রশাসন ব্যারিকেড দিচ্ছে। ভিডিওটা বেশি করে শেয়ার করবেন। পরিবর্তনের 2 মাস হতে চললো, আর এর মধ্যে এই প্রথম এমন একটা জিনিস দেখা গেল যে জিনিসটা সত্যিই ভারতে আমরা কোনোদিনও দেখিনি বা কোনোদিনও আপনাদেরকেও দেখানোর সুযোগ পাইনি। আজ পশ্চিমবঙ্গে পেলাম। কি বলছেন? প্রতিবন্ধীরাও রাস্তায় নেমে পড়েছে, আন্দোলন করছে। তার কারণ আপনারা সকলেই জানেন যে ট্রেনগুলো রয়েছে, সেই ট্রেনে এখন আর ভিক্ষা করা যাবে না। যারা ভিক্ষা করে হয়তো সারাদিনে 300 টাকা, 400 টাকা কিংবা কেউ 50 টাকা, 200 টাকা ইনকাম করতেন, তাদের এখন ট্রেনে যদি তারা ভিক্ষা করে, প্ল্যাটফর্মে যদি প্রতিবন্ধী হয়ে গান করেন, তারা কিন্তু এখন ফাইনের শিকারে পড়ে যাবেন এবং 2000 টাকা তাদের ফাইন করা হবে। তাই তাদের পেটে এখন লাথি পড়তে চলেছে। আমরা ট্রেনে যেতে যেতে বহুবার দেখেছি অনেক যারা শারীরিকভাবে অক্ষম রয়েছেন তারা কিন্তু ট্রেনের মধ্যে 2-4 পয়সা ভিক্ষা করে নিজেদের জীবন চালাতেন। আমরা কিন্তু বিরক্ত হতাম মাঝে মাঝে, দৌড়ে কতবার এরা আসছে। কিন্তু আজকে সত্যিই বুঝছি যে এদের মধ্যে কতটা জ্বালা বা এদের পেটের কথাটা কতটা চিন্তা করতে হতো সেদিন ওদেরকে। আজকে বুঝতে পারছি এরা কতটা সেদিন অসহায় ছিল, তবেই প্রতিবন্ধী হওয়ার পরে তারা স্টেশন কিংবা ট্রেনের মধ্যে ভিক্ষা করতেন। কিন্তু রেলের গাইডলাইনের জন্য আজ তাদের পেটে টান পড়েছে। আজ তারা প্রতিবন্ধী ভাতার জন্য এইভাবে আন্দোলন করছেন। সরকারের কাছে তারা দাবি জানাচ্ছেন যে তাদেরকে প্রতিবন্ধী ভাতা দিতে হবে। অবশ্যই এটাও নৈতিক দাবি, কারণ প্রতিবন্ধীরা ঠিকমতো কাজ করতে পারেন না, ঠিকমতো দেখতে পারেন না, কেউ তাদেরকে ঠিকমতো কাজ দিতে চান না। তারা স্টেশন বা কোথাও এই গান টান করে ভিক্ষা করতেন। আর আজ যখন সেটা তাদের বন্ধ হয়ে গেছে, তারা এখন দাবি জানাচ্ছেন আমাদের যে মাসিক ভাতাটি রয়েছে সেটাও বৃদ্ধি করা হোক। এই যে বাজেট অধিবেশন গেল, এই বাজেট অধিবেশনে সত্যি করেই তো আমাদের বাড়ির মহিলারা সকলেই হাত পার দিক থেকে শক্ত, কিন্তু তারা যখন 3000 টাকা করে পাচ্ছেন, যারা বাসে মহিলারা যাচ্ছে তারা যখন ফ্রিতে যেতে পাচ্ছেন, প্রতিবন্ধী তাদের জন্য কারা রয়েছে? তাদের জন্য তো কেউ নেই। তাই তাদের জন্য এখন মাসিক ভাতা যাতে 5000 টাকা করা যায় সেটাই তারা দাবি নিয়ে এই আন্দোলনে নেমেছে। কিন্তু সবথেকে দুঃখের বিষয়, এই আন্দোলনটিকেও ঠেকানোর জন্য পুলিশ গতকাল কলকাতার রাস্তায় ব্যারিকেড লাগিয়েছিল, যেটা নিয়েও সমাজ মাধ্যমে একটা বিতর্কের সৃষ্টি হয়েছে এবং অনেকেই বলছেন যে পুলিশ কি এই প্রতিবন্ধীদেরকেও এবারে ভয় পাচ্ছে, যে তাদের জন্য গার্ডরেল দিচ্ছে, তাদেরকে আটকানোর চেষ্টা করছেন। যাই হোক, সরকার যদি মানবিকতার দিক থেকে এই প্রতিবন্ধীদের কথা চিন্তা করে অত্যন্ত ভালো লাগবে, অত্যন্ত কৃতজ্ঞ থাকবো, কারণ এদেরই সত্যিকারে প্রয়োজন মতো মাসিক ভাতাটা প্রয়োজন এবং 1 টাকা 2 টাকা নয়, 5000 টাকাই এদের মাসিক ভাতা প্রয়োজন। একদিকে আমরা দেখলাম বিধানসভার অধিবেশনে এই বিল পাশ করানো হলো, এই অর্থ বাজেট পাশ করানো হলো, যারা বিজেপির আমলে জেল খেটেছিলেন রাজনৈতিক প্রতিহিংসার জন্য তাদেরকে 5000 টাকা 10,000 টাকা করে ভাতা দেওয়া হবে, যেটাকে সংগ্রামী ভাতা বলা হচ্ছে। তাহলে এই প্রতিবন্ধীরা কেন ভাতা থেকে বঞ্চিত
সুরক্ষিত থাকবে। এই আসল সংগ্রামী ভাতা যদি কিছু হয়ে থাকে সেটার তো মূল অধিকার এই প্রতিবন্ধীদেরই, যাদের কোনো রকম কর্মক্ষমতা নেই অথচ তাদের পেটের তাগিদ রয়েছে। আজকের এপিসোড এই পর্যন্তই রইল। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিও পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমাদের হিন্দি চ্যানেলটি অতি অবশ্যই লাইক করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ইন্ডিয়া পালস উইথ দীপ, যেটার ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আজকের এপিসোড এই পর্যন্তই রইল। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।